আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আমার এই ভিডিওটা আপনারা কে কখন দেখতেছেন আমি ঠিক বলতে পারবো না। বাট আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে ইন্টার ভার্সেস ভেরোনার ম্যাচ প্রথমার্ধ শেষ হয়ে গেছে। সেকেন্ড হাফ আর 15 মিনিট পরেই শুরু হবে। তো মাঝখানে যে 15 মিনিটের একটা ব্রেক আছে, তো চিন্তা করলাম এই ব্রেকটাকে কাজে লাগাই। গতকাল রাতে যে রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল বেতিসের ম্যাচ গেল, সেই ম্যাচ সম্পর্কে আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আজকে হয়তোবা আর সময় পাবো না ক্যামেরার সামনে বসার জন্য এবং ভিডিও বানানোর জন্য, বিকজ ইন্টারের ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই আবার বার্সেলোনার ম্যাচ শুরু হবে এবং বার্সেলোনা ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আবার ওইদিকে কারাবাও ম্যাচের ফাইনাল ম্যাচ চলতেছে। মানে অনেকগুলো ম্যাচ একসঙ্গে একটার পর একটা শুরু হবে। সো চেষ্টা করব যে কয়টা সম্ভব দেখা বা যতটুকু সম্ভব দেখা। তো ফার্স্ট অফ অল ইন্টারের ম্যাচটা আগে দেখি। প্রথমার্ধে ইন্টার খুব একটা ভালো খেলে নেয়, হোপফুলি দ্বিতীয়ার্ধে ম্যাচটা আমরা জিততে পারবো। তো যাই হোক, ইন্টারের ম্যাচ, বার্সেলোনার ম্যাচ বা অন্যান্য যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো নিয়ে ভিডিও আমি আগামীকাল দিব। এখন খুব সংক্ষেপে আলোচনা করতেছি রিয়াল মাদ্রিদ সম্পর্কে, যেহেতু হাতে আমার সময় মাত্র 15 মিনিট। সো খুব শর্টলি এই আলোচনাটা আমি শেষ করব। ফার্স্ট অফ অল, গতকালকের এই ম্যাচটা লা লিগার 2020-21 এই যে মৌসুম চলতেছে, এই মৌসুমের জন্য অন্যতম একটা টার্নিং পয়েন্ট ছিল আমি মনে করি। এই বছর লা লিগা যেই জিতুক না কেন, ওইটার অন্যতম একটা ডিসাইসিভ মোমেন্ট হবে গতকাল রাতের ম্যাচটা। বিকজ এই ম্যাচে ড্র করার কারণে রিয়াল মাদ্রিদ খুবই গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট হারাইলো। আর এখন যেহেতু আমরা সিজনের একদম শেষ মুহূর্তে চলে আসছি, হাতে বাকি আছে মাত্র 5টা ম্যাচ। রিয়াল মাদ্রিদের 5টা ম্যাচ বাকি আছে, আটলেটিকোর বাকি আছে 6টা ম্যাচ, আর বার্সেলোনার বাকি আছে 7টা ম্যাচ। সুতরাং এই মুহূর্তে আমরা হচ্ছে একদম ফাইনাল রাশে। এখন প্রত্যেকটা ম্যাচই ফাইনাল। একটা ম্যাচ ড্র করা বা হারা মানে হচ্ছে আপনি এই লিগ টাইটেল রেস থেকে বাদ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং আমার মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ গত ম্যাচে ড্র করার কারণে সত্যি সত্যি এই টাইটেল রেস থেকে হয়তো বা বাদ হয়ে গেছে। আমি বলতেছি না যে 100% তারা আউট, বিকজ টিমটা যেহেতু রিয়াল মাদ্রিদ এবং এই ধরনের টিম যে কোনো মুহূর্তে কামব্যাক করার মতো অ্যাবিলিটি রাখে। বাট রেশনালি যদি চিন্তা করি, এই মুহূর্তে মনে হচ্ছে যে লা লিগার শিরোপা থেকে এখন রিয়াল মাদ্রিদ অনেকটাই দূরে। কারণ পয়েন্ট টেবিল যদি দেখি তাইলে দেখতেছি যে আতলেতিকো মাদ্রিদ একটা ম্যাচ কম খেলেও তারা 2 পয়েন্ট আগানো আছে রিয়াল মাদ্রিদের তুলনায়। দ্যাট মিনস আতলেতিকো মাদ্রিদ যদি আজকে রাতে আতলেতিক বিলবার বিপক্ষে জিতে, যদিও ম্যাচটা তাদের জন্য খুবই কঠিন একটা ম্যাচ, তারপরে ধরে নিতেছি যে পটেনশিয়ালি যদি তারা সেই ম্যাচ জিতে, তাহলে আতলেতিকো এবং রিয়ালের মধ্যে পয়েন্ট ডিফারেন্স হবে 5 পয়েন্ট। আর বুঝতেই পারতেছেন যে হাতে ম্যাচ বাকি আছে মাত্র 5টা। মানে 5 ম্যাচে 5 পয়েন্ট রিকভার করা এটা অলমোস্ট ইম্পসিবল একটা বিষয়। যদিও ফুটবলে নাথিং ইজ ইম্পসিবল যতক্ষণ না পর্যন্ত আপনার 0.01% সম্ভাবনাও থাকে। অন্যদিকে বার্সেলোনার হাতেও একটা সুবর্ণ সুযোগ রিয়ালকে টপকিয়ে দ্বিতীয় পজিশনে চলে যাওয়ার জন্য। বিকজ বার্সেলোনা আর কিছুক্ষণ পরেই খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। যদিও খুব কঠিন একটা ম্যাচ, তারপরও ধরে নেই কাগজে কলমে যদি বার্সেলোনা সেই ম্যাচ জিতে, তাহলে তাদের পয়েন্ট এবং রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান 71 হবে। বাট বার্সেলোনার একটা ম্যাচ কম আছে, যেই ম্যাচটা তারা বৃহস্পতিবার খেলবে গ্রানাদার বিপক্ষে। সো ওই ম্যাচটা হবে এই লা লিগা সিজনের আর একটা কি মোমেন্ট। হ্যাঁ, ওই ম্যাচটাও যদি বার্সেলোনা জিতে যায়, সো দ্যাট মিনস যে বার্সেলোনার 74 পয়েন্ট হবে আর রিয়াল মাদ্রিদের 71। সো 3 পয়েন্টের পার্থক্য হয়ে যাবে। তার মানে কি, মানে আতলেতিকোর সঙ্গে 5 পয়েন্ট, বার্সেলোনার সঙ্গে 3 পয়েন্ট। মানে আপনার সামনে দুইটা দল। আপনার সামনে যদি শুধুমাত্র একটা দল থাকে তখন হচ্ছে একটা বিষয়, কিন্তু আপনার সামনে যদি দুইটা দল থাকে, এক দল 5 পয়েন্ট আগানো, এক দল 3 পয়েন্ট আগানো, তখন কিন্তু বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। কারণ তখন আপনাকে নিজেদের 5টা ম্যাচ তো জিততেই হবে, সেই সাথে এইটাও আশা করতে হবে যে আতলেতিকো এবং বার্সেলোনা দুইটা দলই তাদের পয়েন্টগুলো হারায়। যেটা সম্ভব হইলেও বাস্তবমুখী যদি চিন্তা করি তাহলে এটা প্রায় অসম্ভব একটা বিষয়। সুতরাং এই জন্য আমি মনে করতেছি যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের জন্য অ্যাকচুয়ালি লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতার চান্সটা বেশি। কারণ রিয়াল মাদ্রিদ বেসিক্যালি তাদের লা লিগা জয়ের যে চান্সগুলো ছিল সেই সবগুলো চান্স তারা ভ্যানিশ করে ফেলছে এই লাস্ট 2টা ম্যাচে। একটা হচ্ছে হেতাফের বিপক্ষে আর একটা হচ্ছে রিয়াল বেতিসের সঙ্গে।
এবং দুইটা ম্যাচই সারপ্রাইজিংলি 0-0 ড্র হয়েছে। তো এখন আসি এই ম্যাচ প্রসঙ্গে। ম্যাচ প্রসঙ্গে যদি এই কথা বলতে চাই, তো সর্বপ্রথম যে কথাটা আমি বলতে চাই এই ম্যাচ সম্পর্কে, সেটা হয়েছে যে আরেকবার আমরা এই জিনিসটা আবারও দেখলাম যে রিয়াল মাদ্রিদ বড় বড় ক্লাবের বিপক্ষে জিতলেও এই সমস্ত মিডল ক্লাস টিমের বিপক্ষে তারা পয়েন্ট হারায়। তো এটা কিন্তু আসলে কোনো কোইন্সিডেন্স হইতে পারে না, সেই কারণটা আমাদেরকে বের করতে হবে। তো এটার একটা কারণ আমি খুঁজে পাইছি, আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারাও আমার সাথে একমত হলেন কিনা। আমি মনে করি যে রিয়াল মাদ্রিদ এই সমস্ত ছোট টিম অথবা মিডল ক্লাস টিমের বিপক্ষে এত বেশি স্ট্রাগল করে, তার মূল কারণ হচ্ছে যে রিয়াল মাদ্রিদ কিন্তু আসলে বেসিক্যালি ম্যাচ জিতলেও তারা কিন্তু কখনো ম্যাচের ডোমিনেশন খুঁজে না। কি বলতে চাইতেছি বুঝতে পারছেন? যেরকম বার্সেলোনা ধরেন এক্সাম্পল হিসেবে, যে বার্সেলোনা কিন্তু ম্যাচ হারুক কিংবা জিতুক, তারা কিন্তু ম্যাচের ডোমিনেশনটা খুঁজে। তারা সবসময় চায় বল পজিশন নিজেদের কাছে রাখতে, ম্যাচকে ডোমিনেট করতে, এবং যেই ম্যাচ তারা হারে সেই ম্যাচেও কিন্তু দেখা যায় যে তারা অলমোস্ট মোর দ্যান 60% বল পজিশন করে। ইভেন এল ক্লাসিকোতেও কিন্তু বার্সেলোনা ওই ম্যাচের ডোমিনেশনটা খুঁজছে, বাট এই বিষয়টা কিন্তু মাদ্রিদের ক্ষেত্রে প্রযোজ্য না। রিয়াল মাদ্রিদ কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখা গেছে যে তারা ম্যাচের ডোমিনেশন খুঁজে। রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভ খেলতে মোটেও দ্বিধাবোধ করে না, যখন দরকার হয় তখন বল তাদের প্রতিপক্ষের হাতে তুলে দেয় যে তোমরা খেলো, আমরা ডিফেন্ডিং করতেছি। অনেক ম্যাচেই কিন্তু দেখা যায় যে ম্যাচের ডোমিনেশন তারা প্রতিপক্ষকে ছেড়ে দেয়, আর রিয়াল মাদ্রিদ চেষ্টা করে কাউন্টার অ্যাটাকে খেলার জন্য, অথবা তাদের যে ইন্ডিভিজুয়াল কিছু গ্রেট খেলোয়াড় আছে তাদের ওই ইন্ডিভিজুয়াল কিছু অ্যাকশনের মাধ্যমে গোল করার চেষ্টা করে। বাট খুব কম সময় কিন্তু দেখা গেছে যে রিয়াল মাদ্রিদ ওভারঅল মানে ফুল 11 জন ফুল টিম নিয়ে ম্যাচ ডোমিনেট করছে, ম্যাচ জিতছে। এই ধরনের ম্যাচ কিন্তু এই সিজন এবং কি লাস্ট সিজনের কথাও যদি কনসিডার করেন, এই ধরনের ম্যাচ কিন্তু খুব কম দেখা গেছে। তো রিয়াল মাদ্রিদের এই স্ট্র্যাটেজির কারণে বড় টিমগুলোর বিপক্ষে খেলাটা কিছুটা ইজি হয়, কারণ আপনি যখন বড় টিমের বিপক্ষে খেলবেন, তো বড় টিম যেই প্রতিপক্ষ হবে আপনার, সেই টিম কিন্তু শুধুমাত্র ডিফেন্সিভ খেলার চেষ্টা করবে না, যেহেতু তারাও বড় টিম এবং তারাও আসে খেলা জিতার জন্য, সুতরাং তারা সবসময় কিন্তু অ্যাটাক করার চেষ্টা করে। আর রিয়াল মাদ্রিদ যেহেতু ডিফেন্সিভলি খেলতে তারা কমফোর্টেবল ফিল করে, সুতরাং তারাও তাদেরকে খেলতে দেয়। তো প্রতিপক্ষ যেই বড় টিমগুলো আছে তারা যখন অ্যাটাক করে, ওই অ্যাটাকগুলো মাদ্রিদ যেহেতু তারা কমফোর্টেবল ডিফেন্সিভ খেলাতে, সুতরাং ডিফেন্সিভলি তারা অর্গানাইজড হিসেবে ডিফেন্ড করে। আর কাউন্টার অ্যাটাকে যেহেতু তাদের মিডফিল্ডে মদ্রিচ, ক্রস এবং অ্যাটাকে বেনজেমার মতো হিউজ টেকনিক্যাল প্লেয়ার আছে, সুতরাং কাউন্টার অ্যাটাকে তারা খুব এফেক্টিভ হইতে পারে। বাট এই বিষয়টা বড় ক্লাবগুলোর বিপক্ষে যতটা কার্যকরী, ছোট কিংবা মাঝারি ক্লাবের বিপক্ষে কিন্তু ততটা কার্যকরী না। কারণ ছোট ক্লাব কিংবা মাঝারি ক্লাব তারা কিন্তু মাদ্রিদের মাঠে যখন খেলতে আসবে বা মাদ্রিদের বিপক্ষে যখন খেলবে, তখন তারা কিন্তু ম্যাচের ডোমিনেশন খুঁজবে না। তখন রিয়াল মাদ্রিদ যেরকম ডিফেন্সিভ খেলতে কমফোর্টেবল, ওই টিমগুলোও কিন্তু চেষ্টা করবে ডিফেন্সিভ ফুটবল খেলার জন্য। তো প্রতিপক্ষ যখন ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলা শুরু করে বা খেলতে চায়, তখন কিন্তু খেলার কন্ট্রোল, খেলার ডোমিনেশন মাদ্রিদ নিতে বাধ্য থাকে। কিন্তু যেহেতু তারা এই খেলার ডোমিনেশন নেওয়াতে অভ্যস্ত না, সুতরাং এইরকম সিচুয়েশনে তারা স্ট্রাগল করে। আমি মনে করি এটাই হচ্ছে মূল কারণ যে রিয়াল মাদ্রিদ বড় টিমগুলোর বিপক্ষে এইভাবে ইজিলি ম্যাচগুলো জিতলেও ছোট কিংবা মাঝারি টিমগুলোর বিপক্ষে এইভাবে গোল করতে স্ট্রাগল করে এবং ম্যাচ জিততে স্ট্রাগল করে, যেটা প্রমাণ হচ্ছে হেতাফে এবং রিয়াল বেতিস, যেই দুইটা ম্যাচই তারা 0-0 ড্র করছে। আর রিয়াল বেতিসের বিপক্ষে আরেকটা বিষয় যেটা আমার একদম খুব চোখে পড়ছে, সেটা হচ্ছে মডরিচের বিষয়টা। আমি মনে করি যে রিসেন্ট টাইমে যদিও মিলিতাও খুবই ভালো খেলতেছে, বাট তারপরও আমি মনে করি যে এই ধরনের ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ সার্গিও রামোসকে খুব মিস করে। ডিফেন্সিভলি মিস না করলেও অ্যাটাকিং ক্ষেত্রে মিস করে। তার কারণ হচ্ছে সার্গিও রামোস যখন ডিফেন্সে থাকে, তখন সার্গিও রামোস ইজ নট এ ডিফেন্ডার। সার্গিও রামোস হচ্ছে একজন প্লে মেকার বলা যায়, যে ডিফেন্স থেকে বল প্লেয়িং শুরু করে। বাট সার্গিও রামোস না থাকাতে ডিফেন্সে রিয়াল মাদ্রিদের কোনো প্লে মেকার নাই। তারা যে খেলাটা ডিফেন্সিভ লাইন থেকে শুরু করবে, সেই শুরু করার মতো ব্যক্তিটা কিন্তু নাই, মানে সার্গিও রামোস। তো তার কারণে কি হয়, তার কারণে মদ্রিচকে নিচে নেমে আসতে হয়। গতকাল আপনারা অবশ্যই খেয়াল করছেন যে রিয়াল বেতিসের বিপক্ষে খেলার সময় মদ্রিচ কিভাবে এত নিচে চলে আসতো। মদ্রিচকে নিচে চলে আসতো তো এই কারণে যে যেহেতু রামোস নাই, যেহেতু ডিফেন্সিভ প্লে মেকার নাই, সুতরাং খেলার যে কনস্ট্রাকশন শুরু করার বিষয়টা আছে সেটা মদ্রিচকেই করতে হবে। আর সেটা করার জন্য মদ্রিচকে অলমোস্ট ডিফেন্সের সামনে চলে আসতে হইতো। আমি আপনাদেরকে মডরিচের হিট ম্যাপ দেখাইতেছি, তাইলে বুঝতে পারবেন যে কালকে এই বিষয়টা কতবার ঘটছে।
আপনারা যদি এই হিট ম্যাপটা দেখেন তাহলে দেখতে পারতেছেন যে লুকা মডরিচ গতকাল ডিফেন্সিভলি কতটা পার্টিসিপেট করছে। তো মডরিচ যেহেতু ঘন ঘন এরকম ডিফেন্সের সামনে চলে আসছে, ডিফেন্সিভ লাইনে চলে আসছে, সো তার কারণে অটোমেটিকলি অ্যাটাকিংয়ের ক্ষেত্রে তার ভূমিকাটা ছিল অনেক কম অন্যান্য ম্যাচের তুলনায়, যেটার প্রভাব আমরা দেখছি কারেম বেনজেমার পারফরম্যান্সে। আমরা জানি বেনজেমা সবসময় অ্যাটাক থেকে একটু নিচে নেমে মডরিচ এবং ক্রসদের সঙ্গে কোলাবোরেশন করতে পছন্দ করে, বাট যেহেতু মডরিচ গতকাল বারবার ডিফেন্সিভ লাইনে চলে যেত, সেহেতু বেনজেমার সাথে কোলাবোরেট করার মতো কোনো প্লেয়ার মিডফিল্ডে ছিল না, যার কারণে বেনজেমা গতকাল বল টাচ করছে মাত্র 38টা, যেটা বেনজেমার মতো খেলোয়াড়ের জন্য খুবই কম। আর বেনজেমা যেহেতু রিয়াল মাদ্রিদের অ্যাটাকের মূল কারিগর, মূল প্লেয়ার, তো সে যদি বল কম টাচ করে দ্যাট মিনস রিয়াল মাদ্রিদও অটোমেটিকলি অ্যাটাকে কম ডেঞ্জারাস হবে। তো এটাই ছিল গতকাল ম্যাচের মূল বিষয়। গতকাল রিয়াল মাদ্রিদ কখনোই খুব বেশি ডেঞ্জারাস হইতে পারে না, বরঞ্চ ম্যাচের অনেকগুলো বিগ বিগ চান্স কিন্তু পাইছিল রিয়াল বেটিস, কিন্তু তারা সেই চান্সগুলোকে কাজে লাগাইতে পারে না। এই ক্ষেত্রে লুকা মডরিচকে সাহায্য করতে পারত ইসকো, কিন্তু ইসকো গত 2 বছর যাবতই সেই পুরাতন ইসকো আর নাই। ইসকো 3 বছর 4 বছর আগে যে দুর্দান্ত ফর্মে ছিল বা যেই লেভেলের খেলোয়াড় ছিল, সেই তুলনায় লাস্ট 2 বছর যদি কম্পেয়ার করি তাহলে মনে হবে যেটা টোটালি একটা ডিফারেন্ট প্লেয়ার। তো ইসকোর অফ ফর্ম আর টনি ক্রস যেহেতু ম্যাচে ছিল না, যার কারণে মডরিচ, বেনজেমা এবং ক্রস এই তিনজনের মধ্যে যে খেলা হয়, তিনজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে কোলাবোরেশন, এই সব কিছুই মিসিং ছিল। আর এই কারণে রিয়াল মাদ্রিদ এতটা স্ট্রাগল করছে, এবং শুধু এই ম্যাচে না, জেনারেলি আপনার মিডল ক্লাস এবং ছোট ছোট ক্লাবের বিপক্ষে তারা এইভাবে স্ট্রাগল করে থাকে রেগুলারলি। তো ঠিক আছে, আজকে লা লিগার আরও 2টা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। একটা হচ্ছে ভিয়ারিয়াল ভার্সেস বার্সেলোনা, আর একটা হচ্ছে আতলেতিকো মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিক বিলবাও। ওই ম্যাচ দুইটাতে আমরা জানতে পারবো হয়তোবা যে এই বছর লা লিগা কে জিততে পারে। তো ঠিক আছে, এই ছিল গতকালকের ম্যাচ নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আপনারাও আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।